সমালোচনা করতে গিয়ে রাজনৈতিক দলগুলোকে জড় দাবি থেকে সরে না যাওয়ার আহ্বান তারেক রহমানের। সংস্কার করেও নির্ধারিত সময় নির্বাচন সম্ভব বলেছেন নাহিদ। শেখ হাসিনাও তার পরিবারের সদস্যদের ফ্ল্যাট, প্লট ও 124টি ব্যাংক অ্যাকাউন্টের 635 কোটি টাকা জব্দ। অন্যের নামে হস্তান্তর কার্যক্রমে দুদকের বাধা। বিদেশে পাচার করা হয়েছে বিশাল অঙ্কের টাকা, ফেরাতে কাজ শুরু কথা জানালেন অর্থ উপদেষ্টা। এলডিসি থেকে উত্তরণ পেছাতে আবেদন করবে বাংলাদেশ। ধর্ষণের বিরুদ্ধে শাহবাগে দিনভর শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে হাতাহাতি, মাগুরার অপরাধীদের দ্রুত বিচারের দাবি মহিলা দলের। দেখছিলেন ক্রাউন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংস্কারের প্রয়োজন আছে। জনগণের চাহিদা অনুযায়ী বিএনপি দায়িত্ব পেলে সেই সংস্কার করবে। নিত্যপণ্যের দাম নাগালে আনতে রাজনৈতিক দলগুলো কেন আলোচনা করছে না জানতে চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারেক রহমান বলেন, রাজনৈতিক দলগুলোর উচিত তারা ক্ষমতায় এলে কিভাবে বাজার ব্যবস্থাপনা ঠিক করবে, কিভাবে মানুষের সমস্যার সমাধান করবে সে বিষয়ে এখনই আলোচনা করা। নির্বাচন সংস্কারের পাশাপাশি ডিবেট হওয়া উচিত চিকিৎসা ব্যবস্থা নিয়ে। শুধু সংস্কার নির্বাচনী ব্যবস্থা বা নির্বাচন নয়, মানুষের জন্য স্বাস্থ্য, চিকিৎসা, বাজার ব্যবস্থা ও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ নিয়ে সব দলে নিজস্ব প্রস্তাবনা দেওয়া উচিত। এসব নিয়ে রাজনৈতিক বিতর্কের আয়োজনের আহ্বান জানান তারেক রহমান। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর এমন সমালোচনা করা উচিত হবে না যাতে সব সম্ভাবনা শেষ হয়ে যায়। শুধু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, শুধু সাংবিধানিক ব্যবস্থা, শুধু ভোটের ব্যবস্থা, বিভিন্ন ব্যবস্থা, সেগুলো যেরকম আলোচনা হওয়া উচিত, তার থেকে বেশি আলোচনা হওয়া উচিত বা সমান পরিমাণ অন্তত আলোচনা হওয়া উচিত কিভাবে মানুষের এই সমস্যার সমাধান করবে, কোন দল কিভাবে করবে। আমরা বাস্তবধর্মী সমালোচনা অবশ্যই করব একজন আরেকজনের, কিন্তু সমালোচনা করতে গিয়ে এমন পরিস্থিতিতে যাতে আমরা এসে না দাঁড়াই যেখানে আমরা জনগণের এই ইস্যুগুলোকে, দেশের এই ইস্যুগুলোকে আমরা অ্যাড্রেস করতে ভুলে যাব, আমাদের কাছে অন্য কিছু মুখ্য হয়ে যাবে, এগুলো গৌণ হয়ে যাবে। এটি যদি হয় তাহলে এই দেশের সম্ভাবনা সব শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যেতে পারে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, শুধু ব্যবসায়ী নয়, সচিবালয় সহ সব দফতরে আওয়ামী লীগের দোসররা ঘাপটি মেরে বসে আছে। গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, ফটো সাংবাদিক ও ভিডিও সাংবাদিকদের সম্মানে গুলশানে একটি হোটেলে ইফতার মাহফিলের আয়োজন করে আমরা বিএনপি পরিবার। এতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগের দোসররা কে কোথায় অবস্থান করছে তা পরিষ্কারভাবে তুলে ধরতে হবে। একটা বিশেষ দল সম্পর্কে কোনো সংবাদপত্র কিছুই প্রকাশ করছে না, শুধু বিএনপির নামে ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করা হচ্ছে। কোন ব্যবসায়ীর হেলিকপ্টারে কে কোথায় যাচ্ছে, কোন ব্যবসায়ীকে কোন রাজনৈতিক দল টিকিয়ে রেখেছে, সেসব খবরও প্রচার করা উচিত। অনুষ্ঠানে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া গণতন্ত্র টেকসই হতে পারে না। কেন এই সরকার আজকে পর্যন্ত ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট অথবা সাইবার সিকিউরিটি অ্যাক্ট যে নামেই বলেন না কেন, সেই আইন আজকে পর্যন্ত কেন বাতিল হলো না? আমি এই প্রশ্ন আজকে সরকারকে করতে চাই। শুধু ব্যবসায়ী না, আপনার সচিবালয়ে খোঁজ নেন, আওয়ামী দোসররা কীভাবে সেখানে মৌরসি পাট্টা নিয়ে বসে আছে। ওখানে আওয়ামী দোসররা আজকে অবস্থান নিয়েছে সচিবালয়, থানা পরিষদ, ইউনিয়ন পরিষদ, সমস্ত জায়গায় তারা অবস্থান নিয়েছে। সুতরাং আপনাদের উচিত হবে ওই সমস্ত খোঁজখবর সংগ্রহ করে দেশে এবং জাতিকে বাঁচানোর জন্য এই খবরগুলো সংগ্রহ করে এবং মানুষের সামনে তুলে ধরা। সংস্কার করে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন সম্ভব বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সতর্ক করে বলেন, দেশের বিপদ এখনো কাটেনি। বৈদেশিক শক্তিকে সুযোগ করে দিতে দেশ বিরোধী চক্রান্ত চালিয়ে যাচ্ছে, আর ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে আওয়ামী লীগের বিরুদ্ধে এক সিদ্ধান্তে আসার আহ্বান জানান এনসিপির নেতারা। শুভ মাহফুজের রিপোর্ট। ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিক, ছাত্র, শ্রমিক, পেশাজীবী, অ্যাক্টিভিস্ট, ওলামায়ে কেরাম ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি। এতে অংশ নেন ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে নাগরিক পার্টির সদস্য সচিব বলেন, তরুণদের অংশগ্রহণে দেশের রাজনীতিতে নতুন মেরুকরণ ঘটেছে। আর ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচারের বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান জাতীয় নাগরিক কমিটির নেতারা। আওয়ামী লীগকে আমরা পরবর্তী বাংলাদেশে আমরা রাজনীতিতে দেখতে চাই কি চাই না, এই বিষয়গুলোকে আমরা প্রত্যাশা রাখবো যে আমাদের রাজনৈতিক যে দলগুলো রয়েছে সেই দলগুলো একটি ঐক্যমত্যের মধ্য দিয়ে যাবে এবং পরবর্তী প্রজন্মের জন্য আমরা একটি বেটার বাংলাদেশ আমরা রেখে যেতে পারবো। বাংলাদেশে যারা ফ্যাসিবাদের জন্ম দিয়েছে, বাংলাদেশে যারা জুলাই এবং আগস্টের অভ্যুত্থানের সময়কালে নারকীয় নরহত্যা চাপিয়ে দিয়েছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, সে আওয়ামী লীগের বিরুদ্ধে আজকের এই ইফতার মাহফিলে আসা প্রত্যেক ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক পক্ষকে একমত হয়ে একটি সিদ্ধান্ত গ্রহণ করবার অনুরোধ জানাচ্ছি। এ সময় সংগঠনটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সংস্কার করে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন সম্ভব। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি জরুরি বলেও জানান তিনি। সামনের নির্বাচনটা একই সাথে আইনসভা এবং একই সাথে গণপরিষদ নির্বাচন করা সম্ভব এবং এর মাধ্যমে একটি নতুন সংবিধান এবং নতুন করে আমরা গণতন্ত্রের পথে উত্তরণ করতে পারবো। ফলে এই সকল কিছুই আমরা দ্রুত সময়ের মধ্যে হওয়া সম্ভব বলেও মনে করছি। সরকার যে নির্ধারিত সময় দিয়েছে সেই নির্ধারিত সময়ের মধ্যেই এই সকল কার্যক্রম করে নির্বাচনের দিকে যাওয়া সম্ভব। ফ্যাসিবাদের দ্রুত দৃশ্যমান বিচারের মাধ্যমে আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নিতে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান নাগরিক কমিটির নেতারা। সকলে মিলে শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। নিজেদের নামের সম্পদ অন্য নামে হস্তান্তরের চেষ্টা করেছেন শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যরা। দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে উঠে এসেছে এমন তথ্য। সংস্থাটি জানায়, রাজধানীর বিভিন্ন স্থানে হাসিনা পরিবারের নামে থাকা 7টি প্লট ফ্ল্যাট জব্দ হয়েছে। সেই সাথে পরিবারটির 124টি ব্যাংক অ্যাকাউন্টে 635 কোটি টাকাও জব্দ করেছে সংস্থাটি। দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর স্পেশাল জজ আদালত জব্দ করার আদেশ দেন বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক। রিপোর্ট ফরুক বাবুর। রাজধানীর গুলশান 2 নম্বর আবাসিক এলাকার 71 নম্বর রোডের এই বাসার একটি ফ্ল্যাটের মালিকানা শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের। দুদক বলছে 2015 সাল পর্যন্ত আয়কর নথিতে উল্লেখ করলেও পরবর্তীতে ছল চাতুরির মাধ্যমে ভুয়া নোটারি রেজিস্ট্রেশন মূল্যে ছোট বোন আজমিনা সিদ্দিকীকে ফ্ল্যাটটি হস্তান্তর করা হয়। একইভাবে রাজধানীর সেগুনবাগিচায় টিউলিপের মা শেখ রেহানার ফ্ল্যাটের সন্ধান পেয়েছে দুদক। প্রথমে মালিকানা শেখ রেহানার থাকলেও পরবর্তীতে ব্যারিস্টার মঈন গনিকে পাওয়ার অব অ্যাটর্নি দেওয়া হয়েছে। দুদকের অনুসন্ধানে এই 2 ফ্ল্যাট শহর ধানমন্ডিতে জয় পুতুলের নামে থাকা সুধা সদন ধানমন্ডি আবাসিক এলাকায় ফ্ল্যাট প্লট এবং রেদওয়ান মুজিব ববির নিকেতনে 2টি প্লট এবং গাজীপুরে শেখ রেহানার 10% জমি জব্দ করেছে দুদক। জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তার ছেলে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, তার মেয়ে সাইমা ওয়াজেদ, তার ছোট বোন জনাব রেহানা সিদ্দিক এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট 124টি অ্যাকাউন্ট ফ্রিজের জন্য আবেদন করা হয়েছিল। আমরা কিছুক্ষণ আগে জেনেছি এই 124টি অ্যাকাউন্টে যে অর্থে রয়েছে সেটা বিজ্ঞ আদালত থেকে সে বিষয়ে অবরুদ্ধকরণের আদেশ প্রদান করা হয়েছে। পূর্বাঞ্চলে অবৈধভাবে প্লট গ্রহণের ঘটনায় তদন্তে নেমে শেখ পরিবারের এসব স্থাবর অস্থাবর সম্পদের সন্ধান পেয়েছে দুদক। তাদের বিরুদ্ধে আরও একটি সম্পদ জব্দের। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, পাচার হওয়া কয়েকশো কোটি টাকা এবছরেই ফেরত আনা সম্ভব। সচিবালয় ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এই তথ্য জানান তিনি। এদিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী বলেছেন, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ বিলম্বিত করতে বিষয়টি পুনর্বিবেচনার আবেদন করা হবে। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। সচিবালয়ে মঙ্গলবার অর্থ উপদেষ্টার সভাপতিত্বে বৈঠকে বসে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বৈঠক শেষে ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান, পাচার হওয়া টাকা ফেরত আনার চেষ্টা করছে সরকার। এজন্য বেশ কয়েকটি আইনি প্রতিষ্ঠানের সাথে চুক্তির কথাও জানান তিনি। সব অঙ্ক টাকা আনতে তাদের আইডেন্টিফাই করে বিভিন্ন দেশে আছে, এইখানে কতগুলো আপনার আইনি পদক্ষেপ আছে, আবার সেই আইনগুলো আবার বৈদেশিক বিদেশের সাথে জড়িত। আমরা চেষ্টা করছি ইমিডিয়েটলি যেটি পারি, কতগুলো সেন্সিটিভ কেস করা হয়েছে, অন্যগুলোরও
আমরা চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি অ্যাটলিস্ট প্রসেসটা শুরু করি, কিছুটা ইন্ডিকেশন ভিতরে আসো। এই জন্য আইনের কিছুটা সংগ্রহ, আইন মানে কি কিছু যে এগ্রিমেন্ট করা বিদেশের সাথে এগুলো করবো। হয়তো বড়দের 12 জন 11 জন দিয়েছি, তাদেরকে যদি না নিই আরও 200 কোটি টাকার বেশি অনেক আইডেন্টিফাই করা হয়েছে, সব মিলে হয়তো আমরা আনতে পারবো। এদিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব নিয়ে মঙ্গলবার মন্ত্রণালয়ে আসেন ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। সাংবাদিকদের তিনি বলেন, ভঙ্গুর অবস্থার মধ্য দিয়ে চলছে দেশের অর্থনীতি। বলেন, এসডিজির যোগ্যতা অর্জনের সূচকে সংশয় রয়েছে, বিষয়টি পর্যালোচনা করা হবে। আমরা পুনর্বিবেচনা আবেদন করতে পারি। যখন আপনি আবেদন করবেন, আপনাকে কারণগুলি দেখাতে হবে এবং আপনি কি করবেন। আপনাকে মনে করুন 2 বছর দেওয়া হলো, আপনার রোড ম্যাপ কি, এই 2 বছর আপনি কি করবেন, আপনাকে একটা রোড ম্যাপ দিতে হবে। আমরা তো এখন আমরা সব কিছু তো আমরা পুনর্মূল্যায়ন করছি, তো সেই জন্য আমি বলছি না যে আমরা যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমরা আবেদন করব, এটা আমরা এখনো বলিনি, কারণ আমাদের কাজ এখন খুব গভীরভাবে হচ্ছে। দেশের বিনিয়োগ পরিস্থিতি স্থবির হয়ে থাকার বিষয়ে ব্যাখ্যা দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। আমি যদি রাজনৈতিকভাবে চিন্তা করি, আপনি একটা সরকারকে বলছেন ইন্টারিম, এই শব্দটাই তো আপনার জন্য অসুবিধাজনক। সেটা আপনারা চিন্তা করেন। আমি তো রাজনীতিবিদ না, আমি যদি ইনভেস্টার হই, আমি যখন বলবো যে এটা ইন্টারিম, তখন আমি চিন্তা করব এটা কি স্থায়িত্ব আছে, এর পলিসির কি ইয়ে আছে। আমরা যখন রাজনীতিটাকে যখন দেখি, আমরা তখন অর্থনীতিটা চিন্তা করিনি, সেটা সত্য। আমরা যদি একসাথে চিন্তা করতাম, তাহলে আমরা এই যে নামকরণ, স্থায়িত্ব, এগুলির কনসিকুয়েন্স কি হবে সেটাও আমরা চিন্তা ভাবনা করতাম। ডক্টর আনিসুজ্জামান চৌধুরী বলেন, অর্থনৈতিক সমস্যা মোকাবেলায় পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা সহ ব্যাংকিং খাত ঠিক করার বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। এই যে কুইক রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ ও দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন সহ 9 দফা দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা করে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ নামের একটি প্ল্যাটফর্ম। শাহবাগ পার হওয়ার পর ধর্ষণ বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে হাতাহাতি হয় পুলিশের। ঘটনায় পুলিশ সহ আহত হয়েছে অন্তত 10 জন। এর আগে ধর্ষকের প্রকাশ্যে ফাঁসির দাবিতে রাজধানীর 30 কলেজের শিক্ষার্থীরা শাহবাগে বিক্ষোভ ও অবরোধ করে। জিয়া খানকে সঙ্গে নিয়ে SM ভয়েসের প্রতিবেদন। নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর শাহবাগে। পরে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে যাওয়ার পথে পুলিশ আন্দোলনকারীদের বাধা দিলে দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। ধর্ষণ, নারী নিপীড়ন বিরোধী নানা স্লোগান দেন শিক্ষার্থীরা। অপরাধীর সর্বোচ্চ শাস্তি চান তারা। প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিব, তো আসার পরে তারা পুলিশ আমাদেরকে আটকে দেয়। আমরা সেখানে তাদেরকে বারবার অনুরোধ করি যে আমাদেরকে যেতে দেন, আমরা স্মারকলিপি দিব। তারপর দেখেন, এই যে দেখেন পুলিশ নিজে অ্যাটাক করেছে এবং মাসুদ, পুলিশ অফিসার মাসুদ, উনি নিজে আমার মুখ চেপে ধরেছে, গলা চেপে ধরেছে। ফ্যাসিস্ট আমলেও এইসব ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে সরকার চুপ ছিল, এখনো দেখছি এই রক্তক্ষয়ী জুলাই বিপ্লবের পরেও সেম অবস্থায় রয়ে গেছে। শান্তিপূর্ণভাবে একটা মিছিল, যেটা সামনে সারিতে খালি নারীরা ছিল, সেই মিছিলে এই স্বরাষ্ট্র উপদেষ্টার পালন করা পুলিশ হামলা চালাইছে। আপনারা জানেন আমাদের অন্যতম দাবি, 9 দফার অন্যতম দাবি ছিল এই যে ব্যর্থ জাহাঙ্গীর, আমাদের নিরাপত্তা না দিতে পারে জাহাঙ্গীর, আমাদের মারা যাওয়ার কারণ জাহাঙ্গীর, অথর্ব জাহাঙ্গীর, তার পদত্যাগ করতে হবে। 9 দফা দাবি স্মারকলিপি সহ প্রধান উপদেষ্টা বরাবর আসছিলাম। এখানে কিন্তু মোড়ে মোড়ে প্রত্যেকটা মোড়েই পুলিশ দাঁড়ানো ছিল। তারা জানতো যে মিছিলের অগ্রভাগে নারীরাই ছিল, তারা তাও প্রতিবারের মতন এবারও এখানে নারী পুলিশ অফিসার রাখে নাই। পুলিশের দাবি, আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা কোনোভাবে কিন্তু তাদেরকে আমরা লাঠিচার্জ বা কিছু করার কোনো সুযোগ আমাদের ছিল না, আমরা করিও নাই। পরে আমাদের এসি, আপনারা জানেন যে এসি রমনাজন, ওকে হঠাৎ করে এক সাইডে ও গেছে, ওকে ধরে ব্যাপক আকারে পিটাইছে। ওর গেঞ্জি টেঞ্জি টি শার্ট যা ছিল সব ছিঁড়ে গেছে। আমরা যারা আছি আমাদের দেখেন এগুলো কিন্তু কিছু নাই, আমরা কিন্তু লাঠি আমাদের হাতেও নাই, কিচ্ছু না, আমি কিন্তু খালি হাতে আছি। তো এই অবস্থার প্রেক্ষিতে পরে আমাদেরকে আমি নিবৃত করার চেষ্টা করি, কিন্তু তারপরে আমাদের 7-8 জন আজকে আহত হয়েছে। এর আগে জাতীয় জাদুঘরের সামনে মিছিল নিয়ে জড়ো হয় শিক্ষার্থীরা।
নারীর সুরক্ষায় রাষ্ট্রের কার্যকর পদক্ষেপের তাগিদ তাদের। কিছু হলে আমাদের মেয়েদের দোষটাই সর্বপ্রথম আসে, তাই আমি চাচ্ছি সরকার যাতে জিনিসটার প্রতি গুরুতরভাবে সচেতন হয়, আর এটার শাস্তি যাতে জনসম্মুখে করা হয়, আর এমন শাস্তি দেওয়া হয় যাতে আর 10টা মানুষ রেপ করতে গেলে 10 বার চিন্তা করে যে সে কি করছে। এই সমাজে আমি লজ্জিত, এখানে ধর্ষকরা ঘুরে বেড়ায়, অথচ যারা ধর্ষিত হইতেছে তারা নিজেকে অন্ধকারে গুটায় নিতেছে। কেন? ধর্ষকদের চূড়ান্ত বিচার করতে হবে। নারী নির্যাতনের পেছনে প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করেন শিক্ষার্থীরা। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। মাগুরায় শিশুর ওপর পাশবিক নির্যাতনকারীদের দ্রুত বিচার শেষ করে শাস্তি কার্যকরের দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। নারীর প্রতি সহিংসতা রোধে রাজধানীতে এক বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে তিনি কথা বলেন। সকালে খিলগাঁও চৌরাস্তা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান সড়ক হয়ে বাসাবো বালুর মাঠে গিয়ে শেষ হয়। বিক্ষোভ কর্মসূচিতে আফরোজা আব্বাস বলেন, দ্রুত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার পদক্ষেপ নিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে। দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান আফরোজা আব্বাস। মানে একদম দৃশ্যমান আমাদের শাস্তি, মানে দৃশ্যমান ফাঁসি চাই। আমরা জনসমক্ষে ফাঁসি চাই, আমরা জেলখানায় ভিতরে ফাঁসি চাই না। আমরা চাই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি জনগণের সামনে তাদের ফাঁসি কাছে ঝুলানো হবে। ইনশাআল্লাহ আপনারা আমরা সকলে মিলে একটি সুন্দর বাংলাদেশ নির্মাণ করবো ইনশাআল্লাহ। দেশের বিভিন্ন স্থানে চলমান ধর্ষণ ও নারীর ওপর নিপীড়নের ঘটনাগুলোকে পরিকল্পিত অভিযোগ করে 7 দিনের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপিকে শক্তভাবে অবস্থান নেয়ার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খান। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার পাদদেশে সাদা দলের মানববন্ধনে কথা বলেন তিনি। মোর্শেদ হাসান বলেন, 5 আগস্টের পর এত দ্রুত সরকারের সামনে দাবি নিয়ে দাঁড়াতে হবে এটা তারা চিন্তাই করেন নাই, তারপরও তারা দাঁড়াতে বাধ্য হয়েছেন। আরও বলেন, আজকে বাংলাদেশের প্রতিটি জেলায় নারী ও শিশুরা নানা দুর্ঘটনার শিকার হচ্ছে, এটা পরিকল্পিত বলেও মনে করেন তিনি। মানববন্ধনে শিক্ষক নেতারা আরও বলেন, জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। আমরা দৃষ্টান্তমূলক ধর্ষকদের শাস্তি দাবি করছি। শুধু সরকারের বডি ল্যাঙ্গুয়েজে আমরা খুশি না, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আপনার বডি ল্যাঙ্গুয়েজে আমরা খুশি না, মাননীয় আইজিপি আপনাকে আমরা সময় দিচ্ছি। 7 দিনের মধ্যে সত্যভাবে অবস্থান নেন, নতুবা আমরা আমাদের এই আন্দোলন আমরা রাজপথে নিয়ে যাব, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে আমরা আসবো। আগামী নির্বাচন কঠিন ও প্রতিযোগিতামূলক হবে বলেছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর দক্ষিণের গ্যান্ডারিয়া থানা বিএনপির আয়োজনে রাষ্ট্র মেরামতে বিএনপি ঘোষিত 31 দফা শীর্ষ কর্মশালায় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এ কথা বলেন। তিনি বলেন, আগামী দিনের রাজনীতি হবে ভিন্ন, জনগণের প্রত্যাশাও হবে ভিন্ন। তাই জনগণের সমর্থন আদায়ে অবশ্যই মেধাভিত্তিক রাজনীতি করতে হবে। গতানুগতিক রাজনীতি করলে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার শঙ্কার কথা বলেন তিনি। বিএনপির এই নেতা আরও বলেন, আওয়ামী লীগ সাধারণ মানুষকে তাদের দাস বানানোর চক্রান্তে মেতে উঠেছিল। এই আয়োজনে ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ সহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে অবশ্যই আমাদের আমরা উদ্বিগ্ন। আমরা চাই যে দ্রুততম সময় আইন শৃঙ্খলাকে একটা স্থিতিশীল পর্যায়ে নিয়ে যাওয়া হোক, যাতে করে একটি সুষ্ঠু সঠিক নির্বাচন এই বছরের মধ্যেই আমরা পেতে পারি। সেটার জন্যে আমরাও সরকারকে সহযোগিতা করব এবং সরকারকেও আমাদের সহযোগিতা নিতে হবে এবং তাদেরকেও বুঝতে হবে যে একটি নির্বাচিত সরকারের দ্বারাই কেবল সকল ধরনের সমস্যাকে কঠোর হস্তে দমন করা যায়। কঠোর হস্তে যে কোনো দুষ্কৃতিকারী, যে কোনো দেশকে অস্থিতিশীলকারী, বদমাইশ, শয়তান যারা ডাকাতি করছে তাদেরকে নিয়ন্ত্রণ করা যায়।
বাংলাদেশে গ্যাস অনুসন্ধানে রাষ্ট্রীয় মালিকানাধীন রাশিয়ান কোম্পানি গ্যাসপ্রম ইন্টারন্যাশনালের কাজের ধারাবাহিকতা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সহযোগিতা চেয়েছে মস্কো। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতে দেশটির রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন এই অনুরোধ জানান। গ্যাসপ্রম 2012 সাল থেকে বাংলাদেশে গ্যাস মজুদ অন্বেষণে অংশীদার হিসেবে কাজ করছে। পাশাপাশি 2023 সালে ভোলায় আরও অনুসন্ধানের জন্য 5টি নতুন কূপ চিহ্নিত করেছে। প্রধান উপদেষ্টা ভোলায় 5টি কূপ খননের প্রয়োজনীয় প্রস্তুতির জন্য গ্যাসপ্রমকে ধন্যবাদ জানান। বলেন, বিষয়টি নিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় কাজ করছে। এ বিষয়ে আরও সহযোগিতার সুযোগ আছে। রাষ্ট্রদূত জানান, বন্ধুত্বের স্মারক হিসেবে রাশিয়া বাংলাদেশকে 30,000 টন এমপিও সার দিচ্ছে। উল্লেখযোগ্য হারে ভিসা ইস্যু করায় দেশটির রাষ্ট্রদূতকে ধন্যবাদও জানান প্রধান উপদেষ্টা। ঢাকার মিরপুর হোপ মার্কেটে ঈদের কেনাবেচা চলছে হরদম। সব বয়সী ক্রেতার পছন্দকে প্রাধান্য দিয়ে প্রতিবারের মতো এবারও নতুন সব ঈদ কালেকশন নিয়ে এসেছেন ব্যবসায়ীরা। যৌক্তিক দামে ভালো মানের পোশাক পেতে আগেভাগেই কেনাকাটা সেরে ফেলছেন অনেকেই। বিস্তারিত মোবাশ্বের আহমেদের রিপোর্টে। সাশ্রয়ী মূল্যে কেনাকাটার অন্যতম স্থান হিসেবে এলাকার মানুষের কাছে বেশ পরিচিত মিরপুরের হোপ মার্কেট। ছোট থেকে বড় সব বয়সী ক্রেতাদের পছন্দের পোশাক মেলে বছর জুড়ে। ক্রেতাদের আনাগোনায় সারা বছরই ভিড় লেগে থাকে মার্কেটটিতে, আর ঈদ এলে তা বাড়ে কয়েক গুণ। ছেলেদের টি শার্ট, প্যান্ট, ফতুয়া পাঞ্জাবি, মেয়েদের 2 পিস, 3 পিস ও ছোটদের ফ্রক সহ নানা রকমের দেশি বিদেশি সালোয়ার কামিজ নিয়ে এবারের ঈদ বাজার সাজিয়েছেন হোপ মার্কেটের ব্যবসায়ীরা। 2 পিসগুলো আর কি 700, 800, 1000, 1 পিস 350, 400, 500 এরকমের ভিতরে অ্যাভেলেবেল আছে। ঈদে হয়তো আরো বাড়তে পারে, কালেকশন নতুন আসবে আরো, কারণ প্রত্যেকবারই নতুন নতুন কালেকশন আসে, এক জিনিস দিয়ে তো হয় না। ঈদের মধ্যে অনেকই উঠানো হয়েছে, পুরো আপনার গাউন টাইপের, দেন 2 পিস টাইপের, টপস টাইপের, এগুলো আর কি বেশি উঠানো হয়েছে। চলতেছে আপনার গাউন টাইপের, এগুলো আর কি একটু বেশি চলছে। হোপ মার্কেট পছন্দ করে আসলে ঘটনাটা হলো এখানে অল্প লাভে বিক্রি করা হয়। যেমন এমনও কালেকশন আছে যে 50 টাকা লাভে বিক্রি করা হয়, এটা মনে করেন অন্য কোথাও এই দামে বিক্রি করা হয় না। মিরপুর এলাকার বাসিন্দাদের পাশাপাশি আশেপাশের এলাকারও অনেকে আসেন এই মার্কেটে। টিনেজার আছে এখানে, সব বেশিরভাগ মানুষ আমরা এখানে আসি কারণ এখানে রিজনেবল প্রাইসে সব কিছু খুব ভালো পাওয়া যায়। হাতের নাগালে এক জায়গাতে অনেক কিছু আছে। কাজিনদের জন্য জামা কাপড় কিনতে আসছি, অলরেডি একজনের জন্য কিনা হয়েছে। আলহামদুলিল্লাহ বাজেট ফ্রেন্ডলি সব কিছু পাওয়া যাচ্ছে আর কোয়ালিটি ফুলও আছে যথেষ্ট। হোপে আসার উদ্দেশ্য হলো যে হোপের ভিতরে মহিলাদের প্রোডাক্টটা অ্যাভেলেবেল পাওয়া যায় এবং রিজনেবল প্রাইসও হয়। আমার বাসার কাছ থেকেও এটা অনেক কাছে, আর প্রাইস রিজনেবল, প্লাস হচ্ছে এখানে সব কিছু এভরিথিং পাওয়া যায়। হোপ মার্কেটের আশেপাশের ফুটপাতের দোকানগুলোতেও সাশ্রয়ী মূল্যে ব্যাগ, স্যান্ডেল সহ বিভিন্ন আকর্ষণীয় পণ্য পাওয়া যায়। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণ একটি নির্বাচন ও দায়বদ্ধ সরকারের প্রতীক্ষায় আছে। নির্বাচন পেছাতে এরই মধ্যে বিভিন্ন ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেন তিনি। বিকেলে চট্টগ্রাম ক্লাবে চট্টগ্রাম প্রেস ক্লাব ও CMUJ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। আমির খসরু বলেন, বিগত 3টি নির্বাচনে যুব সমাজ ভোট দিতে পারেনি। যাদের কোনো জনসমর্থন নেই তারা বক্তব্য দিয়ে জনগণের মনে সংশয় সৃষ্টি করেছে। নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় মিডিয়াকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সহ অন্যান্যরা। নাটোরে ফুটপাত থেকে শুরু করে পাড়া মহল্লা ও অভিজাত মার্কেটগুলোর সামনে বসেছে বাহারি ইফতার সামগ্রীর দোকান। সব ধরনের রোজাদার ও সাধারণ মানুষ এসব দোকানে ভিড় করছেন পছন্দের খাবার কিনতে। এছাড়াও চলতি পথের মানুষগুলো ইফতার করছেন হোটেলগুলোতে। মানসম্মত ইফতার নিয়মিত তদারকি করছে জাতীয় ভোক্তা অধিকার। নাটোর প্রতিনিধি কামরুল ইসলামের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। নাটোর শহরের বিভিন্ন জায়গায় বড় ইফতারের দোকান বসলেও এলাকাভিত্তিক নানা স্থায়ী ও অস্থায়ী ইফতারের বাহারি পদ নিয়ে দোকান বসানো হয়। খাবারগুলো বেশ মানসম্পন্ন, ভিড় বেশি। হালিম, কাবাব, চিকেন ফ্রাই, শাহি জিলাপি, দই, বুন্দিয়া, মিষ্টি, ফালুদা, মাঠার পাশাপাশি রয়েছে খেজুর, ফলমূল ও শরবতেরও ব্যাপক চাহিদা। আমি প্রতি বছর রমজানে এখান থেকে ইফতার কিনি এবং খুব সাশ্রয়ী মূল্যে কিনি। শাহি জিলাপি, পেঁয়াজি, তারপর চানাচুর, ইফতারি আইটেমগুলো, বেগুনি, তারপরে হলো এইগুলাই আর কি, কাবাব,
টিকা কাবাব এগুলো নিলাম। খাবার মান এবং পরিবেশ মানে গুণগত মান সব দিক দিয়ে সব কিছুই ঠিক থাকে, সেই জন্য এই পাবলিক এত আসে, চাহিদা এই জন্য এত বেশি। হোটেলের ভিতরে কম দামে ভ্রাম্যমাণ লোকদের প্রতিদিন বিভিন্ন পদের খাবার দিয়ে ইফতারি করানো হয়। সপরিবারে প্রচুর হোটেলে ইফতারি করার জন্য আসছে। নাটোরে প্রচুর হোটেল, ঐতিহ্যবাহী একটা হোটেল, যেটা অনেক ছোটবেলা থেকেই আমরা এখানে আসতাম। অনেক পুরাতন, নাটোরের প্রসিদ্ধ একটা হোটেল। এখানে আমরা অনেক আগে থেকে, যেমন ছোটো থেকে এখানে আমাদের আসা যাওয়া হয় এবং খাবারটা অনেক সুস্বাদু। এই জন্য আমরা এখানে দেখা যাচ্ছে বছরে আমরা অনেক দিন এখানে ইফতারি করি। দোকানের নানা রকম ইফতারির দাম সবার ক্রয় ক্ষমতার মধ্যে। পাওয়া যাচ্ছে নানা পদের ইফতার। মাংসের চপ আছে, তারপরে যে আপনার এই জালি কাবাব আছে, শাহী জালি কাবাব আছে, শাহী জিলাপি, তারপরে হলো গুড়ের জিলাপি, তারপরে টিকা কাবাব। ইফতারি মানসম্মত পরিবেশন না করলে জরিমানা সহ নিয়মিত তদারকি করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। যে বাজার তদারকি আছে সেই সময় আমরা এগুলিতে খেয়াল রাখছি যে বাসি পচা খাবার যাতে সরবরাহ করা হচ্ছে কিনা, পোড়া তেলে ভেজে কোনো খাবার সরবরাহ করা হচ্ছে কিনা, কিংবা একেবারে খাবার বিক্রির সময় খাবারটা ঢেকে সংরক্ষণ করা হচ্ছে কিনা, এই বিষয়গুলি আমাদের নজরদারিতে আছে। এবং বেশ কয়েকজনকে এই অপরাধে আমরা এই রমজান মাসে আমরা টাস্কফোর্সের আওতায় সাজাও পেয়েছি, তাদের আর্থিক জরিমানা হয়েছে। শহরের মানুষের মধ্যে একটা বড় অংশ ইফতার করেন রাস্তার ফুটপাতের দোকানগুলো থেকে। এতে খাবারের মান নিয়ে প্রশ্ন থাকলেও খুব বেশি প্রভাব পড়ছে না জনমনে। কামরুল ইসলাম, বাংলা ভিশন, নাটোর। এবছর জনপ্রতি সর্বনিম্ন ফিতরার হার 110 টাকা ও সর্বোচ্চ 2805 টাকা নির্ধারণ করা হয়েছে। বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ফিতরা নির্ধারণ কমিটির সভায় ফিতরার এই হার নির্ধারণ করা হয়। গত বছর সর্বনিম্ন ফিতরা ছিল 115 টাকা ও সর্বোচ্চ 2970 টাকা। গম আটার হিসাবে করলে সর্বনিম্ন হবে সেটা 110 টাকা, আর পনিরেরটা সর্বোচ্চ হয় সেটা হলো 2805 টাকা। বাকি স্থানীয় বাজার দর হিসাবে যদি কেউ আদায় করে তার সাদাকাতের ভিতরে আদায় হয়ে যাবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা নোট। রাজশাহীতে সড়ক, মহাসড়ক ও ফুটপাতে ইফতার সারেন কর্মব্যস্ত রোজাদাররা। বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও দোকান কর্মচারীদের প্রতিদিনের ইফতার হয় আপনজনদের ছাড়াই। উপায় না থাকায় দোকান মালিক ও কর্মচারীরা আনন্দ খোঁজেন একসাথে ইফতারে। জসিমউদ্দিনের ক্যামেরায় রাজশাহী থেকে পরিতোষ চৌধুরী আদিত্যের রিপোর্টে বিস্তারিত। রাজশাহীতে নাগরিক নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণে দিনভর ব্যস্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়া বেশিরভাগ দোকানের শ্রমিকদের ইফতার হয় কর্মস্থলে। সাহেববাজার, সোনাদিঘি মোড়, 0 পয়েন্ট, গণকপাড়া সহ প্রতিটি মার্কেটের দোকানে দোকানে ইফতার আয়োজনে ধুম পড়ে। পরিবার ও প্রিয়জনের সাথে ইফতার করতে না পারার কষ্ট ভুলে সহকর্মীদের সাথেই ইফতারের আনন্দ ভাগ করেন তারা। এদের আনন্দকে সামনে রেখে এই যে আমাদের কর্মযজ্ঞ, এই যে আমাদের ইফতার, এগুলো পরিবারের যেই দুঃখ বেদনা, একসাথে থাকতে পারি না তাদের সাথে, সেটা ভুলিয়ে দেয়। দোকানে ইফতার করা হয়, একসাথে সবাই মিলে ইফতার করি, ভালো লাগে। সময় না পাওয়ার কারণে এখানে করা, অবশ্যই মন খারাপ হয়, মন খারাপ হয় বাসার জন্য। এখন সব ছোট ভাই বড় ভাই আছে, সবাই মিলে এখন মনটা ভালো করতে হয়। এখানে বছর করার দিন সবাই একসাথে মিলে মিশে আনন্দ একটা, এটাই সবাই খেলিয়ে। পয়লা রমজানে বাসায় যাই ফ্যামিলির সঙ্গে ইফতারি করে ওই দিনটায়, আর অন্য দিন আমরা সময় পাই না, বাকি সময়টা এখানে কাটাই দিই। যেখানে আমাদের ডিউটি থাকে সে ডিউটি প্লেসে আমরা ইফতারি করি। খারাপ তো লাগে, তারপরেও তো এখন চাকরির ক্ষেত্রে এবং জনগণের ভালোবাসার জন্য, জনগণের সুবিধার জন্য আমাদের কর্মস্থলে আমরা ইফতার করি। কেন্দ্রে করতেছি তো, চাকরি আছে 30 বছর ধরে, এই কাজ অবশ্য মানায় নিছে আর কি নিজেকে। এদিকে ঈদ কেনাকাটায় মার্কেট থেকে মার্কেটে ঘুরতে গিয়ে ইফতারের সময় হলে হোটেল রেস্তোরাঁয় ইফতার সারেন অনেকে। মার্কেটে আসছিলাম, মার্কেট করার পরে এখন বাড়িতে যেতে সময় বেশি লাগবে, ওই জন্য ইফতারটা করে তারপরে বাসায় যাব। বাসা অনেক দূরে তো আসছি, এখানে নিকটে তো কোনো ইয়ে নাই, এই জন্য আসছি। গরুর তেহারি হাফ 100 টাকা, চিকেন তেহারি হাফ 100 টাকা, হালিম হাফ 100 টাকা, ফুল 200 টাকা, চিকেন চাপ মশলা আপনার হাফ 100, 1 কোয়ার্টার 120 টাকা। বাড়িতে ইফতার করতে না পারার আক্ষেপ থাকলেও পরিস্থিতির কারণে তা মেনে নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ইফতার সারেন যে কোনো উপায়ে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বনাঞ্চল রক্ষায় বন কর্মকর্তাদের উপর অর্পিত দায়িত্ব সাহসিকতার সাথে পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন বিএফএ চট্টগ্রাম আঞ্চলিক কমিটির নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ সরওয়ার জাহান।
31 সদস্য বিশিষ্ট নবগঠিত বাংলাদেশ ফরেস্টার অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম আঞ্চলিক কমিটির নির্বাচনে জয়ী হয়ে এসব কথা বলেন তিনি। কমিটিতে সাধারণ সম্পাদক হয়েছেন শাহানশাহ নওশাদ এবং সাংগঠনিক সম্পাদক করা হয়েছে হাবিবুল হক সুমনকে। চট্টগ্রাম নগরীর একটি কনভেনশন হলে বর্ধিত সভা ও ইফতার মাহফিলে এই কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কনক বড়ুয়া। এতে প্রধান অতিথি ছিলেন বিএফএ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আমিরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব খান জুলফিকার আলী, যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান, কেন্দ্রীয় নেতা নূরে আলম হাফিজ ও আব্দুল মান্নান। সভায় ফরেস্টারদের ন্যায্য অধিকার ও বৈষম্য নিরসনের দাবি জানানো হয়। এ সময় পে স্কেল ও পদোন্নতির দাবিতে আগামী 1 মাসের আলটিমেটাম দিয়ে কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা। আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, 1/11-র সময় বেগম খালেদা জিয়াকে বিদেশে যেতে চাপ প্রয়োগ করা হলেও দেশ ছেড়ে যাননি তিনি। অথচ ভাগ্যের নির্মম পরিহাসে শেখ মুজিবের মেয়ে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছেন। কেরানীগঞ্জের জিঞ্জিরা ঈদগাহ মাঠে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল বলেছেন, ধর্ষক যে দল মত ও ধর্মের হোক তাদেরকে ধরে যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে। নিপীড়নকারী চাঁদাবাজদের কোনো পরিচয় নেই, তাদের পরিচয় চাঁদাবাজ, ধর্ষক, খুনি। সন্ধ্যায় নরসিংদীর মনোহরদী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে ঢাকা নিউ মার্কেটে। মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল সাত্তারের নেতৃত্বে ইফতার বিতরণ করা হয়। শিশু ও নারী নির্যাতন, ধর্ষণ এবং সকল প্রকার সহিংসতা প্রতিরোধে প্রতিবাদ সমাবেশ ও র্যালি করেছে জাতীয় কবিতা পরিষদ। জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচির নেতৃত্ব দেন কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান ও সাধারণ সম্পাদক কবি রেজাউদ্দিন স্টালিন। রাজধানীর একটি হোটেলে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা করেছেন ঢাকায় থাকা ফরিদপুর 4 আসনের বাসিন্দারা। রাজধানীর একটি হোটেলে এই আয়োজনে উপস্থিত ছিলেন কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা, কৃষক দলের কেন্দ্রীয় নেতা ও বিশিষ্ট ব্যবসায়ীরা। রোজায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইয়ার্ন মার্কেটিং প্রফেশনাল অ্যাসোসিয়েশন। ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার ABM সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক রুহুল আমিন আশিক, সিনিয়র সহ সভাপতি আব্দুল সালিক এবং সহ সভাপতি পঙ্কজ কান্তি সরকার সহ অন্যরা। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। গ্রিন রোড ক্যাম্পাস সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের SU স্পোর্টস ক্লাবের সদস্যদের আয়োজনে ইফতার মাহফিল হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি বুলবুল আহমেদ এবং অনূর্ধ্ব 19 ক্রিকেট দলের ক্যাপ্টেন মাহফুজুর রহমান রাব্বি, ঢাকা প্রিমিয়ার লিগ ডিভিশনের খেলোয়াড় রায়হান রাফসান সহ অন্যরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। সমালোচনা করতে গিয়ে রাজনৈতিক দলগুলোকে জনদাবি থেকে সরে না যাওয়ার আহ্বান তারেক রহমানের। সংস্কার করেও নির্ধারিত সময় নির্বাচন সম্ভব বলেছেন নাহিদ। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ফ্ল্যাট, প্লট ও 124টি ব্যাংক অ্যাকাউন্টের 635 কোটি টাকা জব্দ। অন্যের নামে হস্তান্তর কার্যক্রমে দুদকের বাধা। বিদেশে পাচার হয়েছে বিশাল অঙ্কের টাকা, ফেরাতে কাজ শুরুর কথা জানালেন অর্থ উপদেষ্টা। LDC থেকে উত্তরণে পেছাতে আবেদন করবে বাংলাদেশ। ধর্ষণের বিরুদ্ধে শাহবাগে দিনভর শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে হাতাহাতি। মাগুরায় অপরাধীদের দ্রুত বিচারের দাবি মহিলা দলের। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24 ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।